আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জগৎশ্রী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞানের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাসটা শুরু করার আগে তোমাদের একজন স্টুডেন্ট একটা প্রশ্ন করছিল যে বিভব বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি এগুলোর সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই কাজটা আমরা আগে করে নিব। তো প্রথমে আসো বিভব। বিভবের ব্যাপারে আমি গত ক্লাসে বলছিলাম যে যে কোনো একটা আধান ধরো, এটা ধরো পজিটিভ একটা আধান, ঠিক আছে। এই আধানের আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, ঠিক আছে। এই আধানের চারপাশে যে অঞ্চলব্যাপী এই আধানের প্রভাব বজায় থাকে, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা থাকে, সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। একটা আধানের, সেটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, একটা আধানের আশেপাশে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ বিভব, এই ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আসলে তড়িৎ বিভব। তড়িৎ বিভব তড়িৎ বিভব হচ্ছে যে অসীম থেকে, একটা অসীম দূরত্ব থেকে যদি একটা একক ধনাত্মক আধান, ঠিক আছে, একটা একক ধনাত্মক আধান নিলাম আমরা, এরকম অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনা হয়, ধরো এই আধানটাকে, এটাকে এই যে এভাবে এই পয়েন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাকে বলা হয় হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে। ধরলাম যে কিউ পরিমাণ আধানকে আনতে যদি কাজ করতে হয় ডব্লিউ, তাহলে একক আধানকে আনতে কাজ করতে হবে W/Q। আর একক আধানকে আনতে যে কাজ করতে হয় এটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব ভি। সুতরাং ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি W/Q, ঠিক আছে। অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব ভি। সুতরাং ভি ইজ ইকুয়াল টু হচ্ছে W/Q। আশা করি তড়িৎ বিভব ব্যাপারটা বোঝা গেছে। এখন আসো যে বিভব পার্থক্য কি। তো বিভব পার্থক্য কিন্তু তড়িৎ বিভব দ্বারাই সৃষ্টি হয়, ঠিক আছে। তো বিভব পার্থক্য হচ্ছে, এটা আমরা একটু ক্লিয়ার করে ফেলি। বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, ইংলিশে বলা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। তো বিভব পার্থক্য ব্যাপারটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি হইতে হবে, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্যে হইতে হবে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি হচ্ছে এরকম দুইটা আধান রাখি, এখান থেকে একটা আধান আনছিলাম, ধরো আরেকটা আধান আনলাম, ঠিক আছে। দুইটা আধান, এদেরকে আমরা হচ্ছে ধরো তড়িৎবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে দুইটা আধান আনছি, এই যে এটা তো আগেই ছিল, এখন ধরো আরেকটা আনলাম, ঠিক আছে। কোথায় আনলাম? তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ওকে। তো এখান থেকে যে আধানটা আনছিলাম এটার জন্য বিভব পাওয়া গেল মনে করো ভি এ, আর এ আধানের জন্য এটা মনে করো যে এ আধান, এটা হচ্ছে বি আধান। এ আধানের জন্য বিভব, এই যে এই বিভব পাওয়া গেল হচ্ছে ভি এ, আর বি আধানের জন্য বিভব পাওয়া গেল মনে করো ভি বি, ঠিক আছে, ওকে। তো বিভব পার্থক্যের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় ওটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা হচ্ছে কি করব, যে যে এখানে তো তোমার হচ্ছে কি দুইটা বিভব আছে, তাই না? একটা হচ্ছে কি ভিএ আর একটা হচ্ছে ভিবি।
একটা হচ্ছে এ আধানের জন্য সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে বি আধানের জন্য সৃষ্টি হয়েছে। এই দুইটা আধানকে আমরা যদি হচ্ছে পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেই, তাহলে কি হবে, এদের মধ্যে তোমার হচ্ছে আধানের আদান প্রদান হবে। এই ব্যাপারটাকে আমরা যদি একটু বড় করে দেখাই, ধরো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়ে ভি এ, আর এটা হচ্ছে গিয়ে ভি বি, ঠিক আছে। তো ধরো কোনো কারণে এই আধানটা হলো 10 ভোল্ট, সরি আধান না, বিভব। এ আধানের জন্য সৃষ্ট বিভব হচ্ছে 10 ভোল্ট, আর বি আধানের জন্য সৃষ্ট বিভব মনে করো ধরো এই 5 ভোল্ট, ঠিক আছে। তো এখন এগুলোকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে কী হবে, আমি আগের ক্লাসে বলছিলাম যে আধান কী করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে এই দুইটা বিভবের মধ্যে বিভব পার্থক্য কত হবে, সেটা হবে ভি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস হচ্ছে ভিবি। অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে কি দুইটা বিভবের মধ্যে পার্থক্য। তাহলে এটা কত আসবে, 10 মাইনাস হচ্ছে 5, অর্থাৎ 5, ঠিক আছে, 5 ভোল্ট। বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। তো বিভব কিন্তু সৃষ্টি হয় কি যে কোনো একটা সিঙ্গেল আধানের জন্য, আর বিভব পার্থক্য সৃষ্টি করার জন্য অবশ্যই কী লাগবে, মিনিমাম দুইটা আধান লাগবে, ঠিক আছে। তাহলে এই আধানের জন্য সৃষ্ট বিভব হচ্ছে ভি এ, আর বি আধানের জন্য সৃষ্ট বিভব হচ্ছে কি ভিবি। তাহলে আমরা যদি হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই আধান থেকে ওই আধানে কি করতে চাই, একটা আধানকে ট্রান্সফার করতে চাই, একটা একক আধানকে যদি আমরা কি করতে চাই, ট্রান্সফার করতে চাই, তাহলে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে ওটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। আশা করি বিভব এবং বিভব পার্থক্যের ব্যাপারটা বোঝা গেছে। এরপরে আসো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি, ওকে। তড়িৎচালক শক্তির ব্যাপারটা বোঝার জন্য আমরা হচ্ছে একটা সার্কিট আঁকি, ওকে। তো তড়িৎচালক শক্তির সংজ্ঞায় আসলে যেটা বলা হয়েছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যে যে কোনো একটা বিন্দু থেকে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু থেকে আমরা যদি হচ্ছে কি করি, একটা একক আধানকে, সেটা হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক, সমপরিবর্তনী ঘুরিয়ে এই কোষ সমেত কী করতে হবে, বর্তনী ঘুরাইতে হবে কি একদম কোষ সমেত, মানে এই আধানটা কোষকেও পার করবে, আবার কি করতে হবে এই বিন্দুতে নিয়ে আসতে হবে, আনলে যে পরিমাণ কাজ হবে ওই কাজটাকে বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। তড়িৎ বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা একক আধানকে সমপরিবর্তনী ঘুরিয়ে কোষ সমেত যদি হচ্ছে আমরা কি করি আবার ওই বিন্দুতে নিয়ে আসি, তাহলে যে পরিমাণ কাজ হবে এই কাজটাকে বলা হবে হচ্ছে তড়িৎচালক শক্তি। এখন কথা হচ্ছে তড়িৎচালক শক্তি কিন্তু হচ্ছে আসলে কি ট্রান্সফার করে কে, তড়িৎচালক শক্তি দেয় হচ্ছে আসলে একটা সোর্স বা ব্যাটারি, ঠিক আছে। তো এখানে তড়িৎচালক শক্তির সোর্স হচ্ছে কে, এই ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারির মধ্যে মনে রাখতে হবে ব্যাটারির মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে। তো এই বিদ্যুৎ প্রবাহের জন্য দায়ী কিন্তু হচ্ছে কি এই একটা অভ্যন্তরীণ রোধ আছে। এটা তো আসলে আমি ব্যাটারির মধ্যে দেখাইনি, এটা হচ্ছে বাইরে দেখাইছি। ব্যাটারির মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ থাকে, ঠিক আছে, যেই কারণে হচ্ছে ব্যাটারির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ঠিক আছে, তাই না। তো এখানে তড়িৎচালক শক্তি আসলে কে সাপ্লাই দেয়, এটা দেয় হচ্ছে ব্যাটারি, অর্থাৎ একটা এনার্জি সোর্স বা ব্যাটারির সম্পূর্ণ শক্তিকে বলা হয় হচ্ছে তড়িৎচালক শক্তি। তো এই তড়িৎচালক শক্তি কোন কোন জায়গায় ব্যয় হইতে পারে, এই তড়িৎচালক শক্তি ব্যয় হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এই অভ্যন্তরীণ রোধের জায়গায়, দুই জায়গায় ব্যয় হবে। তাহলে তড়িৎচালক শক্তি ই এটা আসলে কিন্তু কি করবে, দুই জায়গায় বিভব পতন ঘটাইবে, একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে। ধরো এটার বিভবের নাম দিলাম হচ্ছে ভি, আর এই যে ব্যাটারির ভেতরে যে ছোট বিভব বা অভ্যন্তরীণ রোধ, এটার বিভবের নাম দিলাম মনে করো ভি প্রাইম, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এই তড়িৎচালক শক্তি কিন্তু তাইলে দুইটা বিভবের যোগফল হইল, ঠিক আছে। তড়িৎচালক শক্তি কিন্তু তাহলে কি
এখানে আমরা একটা শর্ত পাই যে তড়িৎচালক শক্তি অবশ্যই কি গ্রেটার দেন ভি। ঠিক আছে, শুধুমাত্র তাই না, তড়িৎচালক শক্তি দুইটা থেকেই বেশি, ভি প্রাইম থেকেও বেশি। ঠিক আছে, তড়িৎচালক শক্তিটা কি মূল শক্তি। একটা সার্কিটের যে এনার্জি সোর্স বা ব্যাটারি থাকে তার মূল শক্তি হচ্ছে কি তড়িৎচালক শক্তি। আর এই তড়িৎচালক শক্তি যে যে জায়গার মধ্যে হচ্ছে এনার্জি ব্যয় করে, অর্থাৎ বিভব পতন ঘটায়, সেটা হচ্ছে কোথায় কোথায়, এই সার্কিটের মধ্যে একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে এখানে। তাহলে এই দুইটার মিলিত যোগফল হবে অবশ্যই মোট তড়িৎচালক শক্তি সমান। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আই আর প্লাস এই ভি প্রাইম। ভি প্রাইমটা হচ্ছে কোন জায়গার হিসাব, এই যে এখানের হিসাব। ঠিক আছে, তো এখানে রোধ কিন্তু হচ্ছে ছোট আর, তাহলে এটা কি হবে ভি ইজ ইকুয়াল টু আই ছোট আর। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে হচ্ছে ই ইকুয়াল টু, এখান থেকে আই কমন যায়, তাহলে আসবে আর প্লাস হচ্ছে আর। তাহলে আমরা পাচ্ছি আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এটা কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহের আরেকটা সূত্র। ঠিক আছে, যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, মানে ছোট আর দেওয়া থাকে, তাহলে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহ এভাবে বের করতে পারি। আমি কিন্তু আরও একটা সূত্র তোমাদেরকে শিখেছি, যে তড়িৎ প্রবাহ আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। ঠিক আছে, দেখে নিও। তো আশা করি বোঝা গেছে যে বিভব পার্থক্য, তড়িৎচালক শক্তি এগুলো কি। ঠিক আছে, তো এখন আসো আমাদের আজকের ক্লাসের যে টপিকসগুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বৈদ্যুতিক প্রতীক আছে। একটা সার্কিটে অনেক ধরনের প্রতীক থাকে, তোমাদের বইয়ে দেখবে কিছু লিস্ট দেওয়া আছে। তো এই প্রতীকগুলো হচ্ছে অনেকটা যে এরকম, এটা হচ্ছে কি রোধ, এটা হচ্ছে রোধ। তারপর এই যে এরকম থাকে, এটা হচ্ছে অ্যামিটার। এটা হচ্ছে অ্যামিটার। তারপরে থাকে যে এরকম, এটা হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার। তারপরে যে এরকম থাকে, এটাকে বলা হয়েছে সুইচ, এটাকে বলা হচ্ছে সুইচ। তারপরে তোমরা দেখতে পাবা যে এরকম থাকে প্লাস মাইনাস, এটা হচ্ছে কোষ। আর কোষ, অনেকগুলো কোষ একত্রিত করলে এটাকে বলা হচ্ছে ব্যাটারি। যেমন এরকম আর কি, এটাকে বলা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে, তো এরকম অনেকগুলা সিম্বলই আছে, এগুলোকে বলো বৈদ্যুতিক প্রতীক। ঠিক আছে, এগুলো আমরা সার্কিটে ব্যবহার করি। তো এগুলো তোমাদের বইয়ে দেখবে যে লিস্ট দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবা। ঠিক আছে, ওকে। এরপরে আসো রোধের সমবায়। তো আমরা কিন্তু অলরেডি তোমার হচ্ছে রোধ কী জিনিস আমরা জানি, যে কোনো পরিবাহীর মধ্যে যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয়েছে রোধ। ঠিক আছে, তো এই রোধ তুমি হচ্ছে একটা সার্কিটের মধ্যে কতভাবে সংযোগ দিতে পারো তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, রোধকে দুইভাবে কানেকশন দেওয়া যায়। যদি কানেকশনটা দেখতে এরকম হয়, ধরো এটা হচ্ছে R1, R2, এটা হচ্ছে R3, তিনটা রোধ নিলাম। যদি কানেকশনটা দেখতে এরকম হয় যে একটার শেষ প্রান্ত আরেকটার কি বলে শুরুর প্রান্তের সাথে কানেক্টেড থাকবে, মানে কি
প্রত্যেকটা রোধেরই শেষ প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, এই ধরনের কানেকশন হচ্ছে গিয়ে শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সেম হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, তড়িৎ প্রবাহ সেম থাকবে। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে সমান। ঠিক আছে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়েই সমান তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, বাট এই রোধগুলোর কিন্তু আবার বিভব পার্থক্য ভিন্ন হতে পারে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য হচ্ছে ভিন্ন। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে সমান হবে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে, বাট প্রত্যেকটা রোধের যে বিভব পার্থক্য আছে এই বিভব পার্থক্যগুলো ভিন্ন হবে। কিন্তু এখানে একটা বিশেষ কথা আছে যে যদি রোধগুলোর মান সমান হয় তাহলে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না। ধরো যে এটার মান হচ্ছে 2, এটার মানও 2, এটার মানও মনে করো 2। যদি প্রত্যেকটা রোধের মান সমান হয় তাহলে বিভব পার্থক্য কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তো এখানে বলে রাখবা যে রোধের মান সমান হলে মানে বিভব পার্থক্য ভি এর মান সমান হবে। ঠিক আছে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করতে হবে? তড়িৎ প্রবাহ সমান হবে আর বিভব পার্থক্য হচ্ছে ভিন্ন হবে। কিন্তু যদি রোধগুলোর মধ্যে হচ্ছে কি মান সমান থাকে, অর্থাৎ প্রত্যেকটা রোধেরই মান সমান থাকে, তাহলে বিভব পার্থক্য কি হবে? সমান হবে। ঠিক আছে, তখন আর বিভব পার্থক্য পরিবর্তন হবে না। ওকে, এখন আসলে সমান্তরাল সমবায়। যদি যে রোধগুলা এইভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, যে প্রত্যেকটা রোধেরই একটা সাধারণ প্রান্তবিন্দু এবং অপর পাশেও কি থাকে? একটা সাধারণ প্রান্তবিন্দু থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের কানেকশনকে বলা হয়েছে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন। ঠিক আছে, এবং প্রত্যেকটা রোধেরই কিন্তু বিভব পার্থক্য সমান থাকবে, যেহেতু এরা কি করছে, এই যে দুইটা প্রান্ত সেম, প্রত্যেক রোধের দুই প্রান্ত কিন্তু সেম, এ এবং বি। ঠিক আছে, মানে এ বি এর মাঝখানে তিনটা রোধ। তাহলে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে এদের বিভব পার্থক্যটা সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে তড়িৎ প্রবাহ এখানে কি ছিল? সমান, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে না। ঠিক আছে, যেহেতু এখানে তিনটা রোধ প্যারালালি আছে, এদের বিভব পার্থক্য সমান হবে কিন্তু তড়িৎ প্রবাহ সমান হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন। তড়িৎ প্রবাহ ভিন্ন, সমান্তরাল সময়ের ক্ষেত্রে হচ্ছে তড়িৎ প্রবাহ ভিন্ন। আর যেহেতু প্রত্যেকটারই দুইটা হচ্ছে প্রত্যেকটা রোধের দুই প্রান্ত হচ্ছে কি একই প্রান্তবিন্দু, মানে কোনো চেঞ্জ হয়নি, দুইটি এবি, এই জন্য এদের বিভব পার্থক্য হচ্ছে সমান হবে। শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে বিভব পার্থক্য ভিন্ন, আর সমান্তরালের ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে সমান। তাহলে বিভব পার্থক্য সমান, বিভব পার্থক্য হচ্ছে সমান হবে। কিন্তু একটা বিশেষ ক্ষেত্রে, এখানে তো আমি তড়িৎ প্রবাহ ভিন্ন বলছি,
প্রত্যেকটা রোধের মান যদি হচ্ছে আবার সমান হয়, যেমন এটা ধরো 2 ওহম, এটাও ধরো 2 ওহম, এটাও ধরো 2 ওহম, তো সেই ক্ষেত্রে এদের কিন্তু তড়িৎ প্রবাহ আবার সমান হবে। তখন আমরা কি বলবো, যে রোধের মান সমান হলে, রোধের মান সমান হলে, যদি রোধের মান প্রত্যেকটারই সমান হয় তাহলে তড়িৎ প্রবাহ সমান। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তোমাদেরকে এই তিনটা ব্যাপার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এরপরে আসো তুল্যরোধে। তো তুল্যরোধও কিন্তু হচ্ছে তোমার দুই প্রকারের হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, একটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। প্রথমে আসো তুল্যরোধ কি। তুল্যরোধ হচ্ছে, এখানে আমরা কি করছিলাম, তিনটা রোধ নিয়েছিলাম। ঠিক আছে, তো এই তিনটা রোধের পরিবর্তে আমরা যদি হচ্ছে একটা রোধ নেই, ঠিক আছে, তো এই তিনটা রোধ ইউজ করার ফলে কারেন্টের প্রবাহ কত ছিল, আই। তো এর ফলে আমরা হচ্ছে এখানে একটা রোধ ব্যবহার করছি, এটা নাম দিলাম ধরো আর এস। এস হচ্ছে সিরিজ। ঠিক আছে, তাহলে দেখা গেল কি, যে বর্তনীতে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তাহলে এই রোধটাকে আমরা বলবো হচ্ছে তুল্যরোধ। কোন সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে সংজ্ঞাটা এভাবে দিবা, যে রোধের কোনো সমবায়ে এই রোধগুলোর পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করলে বর্তনীতে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না, ওই রোধটাকে বলা হয় শ্রেণী সমবায় তুল্যরোধ। ঠিক আছে, তো আরএস, এটা হচ্ছে তোমরা সবাই জানো, আরএস হচ্ছে আসলে কিছুই না। আরএস হচ্ছে কি, এই তিনটা রোধের যোগফল, অর্থাৎ আরএস ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যতগুলো রোধ দেওয়া থাকবে, যদি আরও বেশি দেওয়া থাকে, সবগুলো একসাথে যোগ করে দেবে, তাহলে হচ্ছে তুল্যরোধ পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিন্তু একটা সূত্র, শ্রেণী সমবায় তুল্যরোধ বের করার সূত্র। এরপরে আসো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তাহলে সমান্তরাল সমবায়ে এই রোধগুলোর পরিবর্তে আমরা যেই একটা রোধ ব্যবহার করলে, এটা হচ্ছে কি আরপি। ঠিক আছে, বর্তনীতে কি হয় না, বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। এখানে হচ্ছে বিভব পার্থক্য কি ছিল, সমান ছিল। তাহলে এই তিনটা রোধের পরিবর্তে যে একটা রোধ ব্যবহার করলে বর্তনীতে বিভব পার্থক্য কি বজায় থাকে, সমান থাকে, ওই রোধটাকে বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ। এটাকে হচ্ছে আরপি, এ হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তো আরপি এটা বের করার ফর্মুলা হচ্ছে 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে 1/R3। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্যরোধ। ঠিক আছে, শ্রেণীর সমবায় তুল্যরোধ হচ্ছে এটা, আর সমান্তরাল সমবায় তুল্যরোধ হচ্ছে এটা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই রোধের যে সমবায় আছে, শ্রেণীর সমবায় এবং সমান্তরাল সমবায়, এগুলার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।